পৃষ্ঠা 131। লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। গদ্য দণ্ডী ও বাণভট্টের সাহিত্যকৃতি। দণ্ডী সংস্কৃত গদ্য সাহিত্যের ইতিহাসে দণ্ডী একজন অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। সংস্কৃত সাহিত্যের কবিরা সাধারণত আত্মপরিচয়ে উদাসীন হন, তাই তাঁদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তবে দণ্ডী সম্পর্কে যেটুকু জানা যায়, তাঁর পিতা মাতা কাঞ্চির অধিবাসী ছিলেন। বাল্যকালেই দণ্ডীর পিতামাতার মৃত্যু হয়। কোট অবন্তী সুন্দরী কথা সারও আনকোট গ্রন্থ থেকে জানা যায় তিনি সরস্বতী ও শ্রুতের দ্বারা লালিত পালিত হন। স বাল এব মাত্রা চ পিত্রা চাপি ব্যযুজ্যত অযুজ্যত গরীয়স্যা সরস্বত্যা শ্রুতেন চ। অবন্তী সুন্দরী কথা সার। 655 খ্রিস্টাব্দে চালুক্যরাজ বিক্রমাদিত্য কাঞ্চি অধিকার করলে দণ্ডী জন্মস্থান পরিত্যাগ করে ভ্রমণে বের হন। পরে পল্লব নরপতি নরসিংহ বর্মা কর্তৃক কাঞ্চি পুনরায় অধিকৃত হলে দণ্ডী দেশে ফিরে আসেন এবং রাজসভায় উচ্চ পদে নিযুক্ত হন। দণ্ডী কোট দশকুমার চরিত আনকোট ও কোট কাব্যাদর্শ আনকোট রচনা করেন। তবে দশকুমার চরিত রচয়িতা দণ্ডী ও কাব্যাদর্শ রচয়িতা দণ্ডী একই ব্যক্তি কিনা এ বিষয়ে মতভেদ আছে। কাব্যাদর্শের দণ্ডী কথা ও আখ্যায়িকার লক্ষণভেদ স্বীকার করেননি এবং দশকুমার চরিতে ওই লক্ষণভেদ সর্বদা অনুসরণ করা হয়নি বলে অনেকে মনে করেন উক্ত দুই দণ্ডী একই ব্যক্তি। আলংকারিক দণ্ডী যে মত পোষণ করেন দশকুমার চরিতের গদ্য রচনার রচয়িতা সেটি মেনে চলেননি। সুতরাং এই উভয় দণ্ডী পৃথক ব্যক্তি বলেও অনেকে মনে করেছেন। এটিও অনেকে বলেছেন দশকুমার চরিত লেখকের অল্প বয়সের রচনা এবং কাব্যাদর্শ পরিণত বয়সের রচনা, সুতরাং উক্ত পার্থক্য থাকা খুবই স্বাভাবিক। কিন্তু দশকুমার চরিতে কোথাও অপরিপক্ক হাতের পরিচয় পাওয়া যায় না। কাব্যাদর্শকে অষ্টম শতাব্দীর রচনা বলে মনে করা হয়ে থাকে এবং দশকুমার চরিত যে কাব্যাদর্শের পূর্বে রচিত হয়েছিল এরূপ মনে করবার পক্ষে কোনো কারণ পাওয়া যায় না। পৃষ্ঠা 132। দুই দণ্ডী একই ব্যক্তি হোক বা না হোক, দুজনেরই কাল অজ্ঞাত। অবন্তী সুন্দরী কথার সঙ্গে বাণের কোট কাদম্বরীর আনকোট পূর্বভাগের রচনারীতির এমনকি আখ্যান অংশেরও মিল আছে, অথচ উত্তরভাগের সঙ্গে কিছুমাত্র সাদৃশ্য নেই। এটি হতে অনেকে অনুমান করেন যে বাণপুত্র পুলিন্দর কাদম্বরীর উত্তরভাগ রচনা করার পূর্বে দণ্ডী অবন্তী সুন্দরী কথা প্রণয়ন করেছেন। দণ্ডী নিজে ভামহের সমালোচনা করেছেন এবং বামন আবার দণ্ডীর সমালোচনা করেছেন। সুতরাং ভামহ ও বামনের মধ্যবর্তী তিনি। দশকুমার চরিতে যে ভৌগোলিক বিবরণ পাওয়া যায় সেটি থেকে মনে করা হয় যে হর্ষবর্ধনের রাজত্বকালের পূর্বেই দণ্ডী এটি রচনা করেছিলেন। দশকুমার চরিতের রচনাশৈলী সহজ ও অনাড়ম্বর, সেটি কাদম্বরীর রচনাশৈলীর পূর্বভাবিত্বই সূচিত করে। বাণভট্টের পূর্বে সপ্তম শতাব্দীর প্রথম দিকে দণ্ডীর আবির্ভাব হয়েছিল এটি মনে করা অসঙ্গত নয়। দণ্ডীর তিনখানি গ্রন্থ আছে: ত্রয়গ্নয়স্ত্রয়, দেবাস্ত্রয়, বেদাস্ত্রয়, গুণাঃ ত্রয় দণ্ডী প্রবন্ধাশ্চ ত্রিষু লোকেষু বিশ্রুতাঃ। হারাবলি। দশকুমার চরিত দুটি অংশে বিভক্ত, যথা পূর্ব পীঠিকা ও উত্তর পীঠিকা। পূর্ব পীঠিকায় 5টি ও উত্তর পীঠিকায় 8টি উচ্ছ্বাস আছে। উত্তর পীঠিকায় শেষ 4টি উচ্ছ্বাসের নাম শেষ চক্রপাণি দীক্ষিত নামে দাক্ষিণাত্যবাসী কোনো লেখক কর্তৃক পরবর্তীকালে রচিত হয়েছে। দশকুমার চরিতের আরম্ভ ও শেষ
দুই অসংলগ্ন। দণ্ডী দশকুমার চরিত সম্পূর্ণ করতে পারেননি, কিংবা তাঁর রচনার অনেকখানি নষ্ট হয়ে যাওয়ার পর অপরের দ্বারা সেই অংশ রচিত হয়েছিল। গদ্য রচয়িতা হিসেবে দণ্ডীর রচনায় সামঞ্জস্য আছে। শ্লেষ অর্থহীন শব্দসম্ভার বা সুদীর্ঘ সমাসবদ্ধ পদের দ্বারা অযথা তাঁর রচনা কোথাও ভারাক্রান্ত হয়নি। গদ্য রচনায় দণ্ডী প্রকৃত শক্তির পরিচয় দিয়েছেন, এতে সন্দেহ নেই। চরিত্র চিত্রণে দণ্ডী সফল। বসুপালিত, মরীচি প্রভৃতি চরিত্রগুলি যেগুলি অপ্রধান বলে পরিচিত, সেগুলি তাঁর রচনায় জীবন্ত হয়ে উঠেছে। পৃষ্ঠা 133। বাণভট্ট। সংস্কৃত সাহিত্যের এক উল্লেখযোগ্য রচনাকার হলেন বাণভট্ট। বাণভট্টের উল্লেখযোগ্য কৃতিত্ব হল হর্ষচরিত ও কাদম্বরী। প্রথমটি আখ্যায়িকা ও দ্বিতীয়টি কথাকাব্য। অতি বাল্যকালে তাঁর মাতৃবিয়োগ হয় এবং মাত্র 14 বছর বয়সে তিনি পিতাকেও হারান। পিতার মৃত্যুর পর বাণভট্ট উচ্ছৃঙ্খল হয়ে পড়েন এবং বিভিন্ন ধরনের সঙ্গীদের সঙ্গে মেলামেশা করতে থাকেন। বহুদিন বিদেশ ভ্রমণ করে তিনি গৃহে ফিরে আসেন। হর্ষচরিত বাণভট্ট মহারাজ হর্ষের যেটুকু ইতিহাস লিপিবদ্ধ করে গেছেন তার সঙ্গে চীনা পরিব্রাজক হিউয়েনসাং লিখিত হর্ষবর্ধন শিলাদিত্যের বিবরণের তুলনা করলে মনে হয় কনৌজেশ্বর হর্ষবর্ধন শিলাদিত্যই বাণের পৃষ্ঠপোষক ছিলেন। হর্ষবর্ধনের রাজত্বকালেই বাণভট্ট হর্ষের সংস্পর্শে আসেন। তখন বাণভট্ট বয়সে নবীন। হর্ষের রাজত্বের প্রথম ভাগে বাণভট্ট তাঁর সংস্পর্শে এলেও হর্ষচরিত যখন তিনি রচনা করেন তখন হর্ষবর্ধনের রাজত্বের শেষ ভাগ। বাণভট্টের উল্লেখযোগ্য কৃতিত্ব হল হর্ষচরিত ও কাদম্বরী। হর্ষচরিত এর প্রথম আড়াই উচ্ছ্বাসে বাণভট্ট নিজের কথা বা আত্মচরিত বর্ণনা করেছেন। তারপর হর্ষবর্ধনের কথা বর্ণিত হয়েছে। স্থানীশ্বরের রাজা পুষ্পভূতি, তাঁর বংশে মহাপরাক্রমশালী রাজা প্রভাকর বর্ধন, তাঁর দুই পুত্র যথা রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন, এক কন্যা রাজ্যশ্রী। মৌখরীরাজ গ্রহবর্মার সঙ্গে রাজ্যশ্রীর বিবাহ হয়। প্রভাকর বর্ধনের মৃত্যুর পর রাজ্যবর্ধন সিংহাসন গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেন, কিন্তু হর্ষবর্ধনের অভিষেকের পূর্বেই মালবরাজ কর্তৃক গ্রহবর্মার নিধন ও রাজ্যশ্রীর অপহরণের সংবাদ আসে। রাজ্যবর্ধন মালবরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন, কিন্তু গৌড় রাজ্যের বিশ্বাসঘাতকতায় নিজেই নিহত হন। প্রতিশোধ নেওয়ার জন্য হর্ষবর্ধনও যুদ্ধযাত্রা করলেন, কিন্তু পথে শুনলেন যে রাজ্যশ্রী মালবরাজের কারাগার থেকে পলায়ন করে যখন আত্মহত্যা করতে যাচ্ছিলেন তখন এক বৌদ্ধ ভিক্ষু তাঁকে উদ্ধার করেন। হর্ষবর্ধন ও রাজ্যশ্রীর মিলনের মধ্য দিয়েই আখ্যায়িকা শেষ হয়েছে। কাদম্বরীর জন্যই বাণভট্টের যশ সুপ্রতিষ্ঠিত হয়েছে। বলা হয়েছে, কোট, কাদম্বরী রস জ্ঞানা মাহারোপি ন রোচতে, আনকোট। কাদম্বরীর পূর্বভাগ বাণভট্টের রচনা, উত্তরভাগ বাণভট্টের পুত্র ভূষণ ভট্ট বা পুলিন্দের রচনা। পৃষ্ঠা 134। ইয়াতে দিবং পিতরি তদ্বচসৈব সার্ধং অবলিক বিচ্ছেদ মাপ ভুবি যস্য কথা প্রবন্ধঃ দুঃখং সতং তদ সমাপ্তিকৃতং বিলোক্য অবলিক প্রারব্ধ এষ চ ময়া না কবিত্ব দর্পং। উজ্জয়িনীর চন্দ্রাপীড় এবং গন্ধর্ব রাজকুমারী কাদম্বরীর প্রণয় কাহিনী গ্রন্থের উপজীব্য। প্রসঙ্গক্রমে এর সঙ্গে জড়িত হয়ে পড়েছে পুণ্ডরীক ও কাদম্বরী সখী মহাশ্বেতার প্রণয় কাহিনী।
ঐতিহাসিক কাহিনীকে অবলম্বন করে কাব্য রচনার প্রচেষ্টা হর্ষচরিতেই প্রথম। এই দিক দিয়ে গ্রন্থের গুরুত্ব অপরিসীম। তৎকালীন সময়ের দেশ, জাতি ও সমাজের চিত্র এই গ্রন্থে পাওয়া যায়। কাব্যাংশে কাদম্বরী উৎকৃষ্টতর। কোট কাদম্বরী আনকোট শব্দের অর্থ কোট সুরা আনকোট। সুরার প্রভাবে মানুষ যেমন আত্মহারা হয়, কাদম্বরী পর্বেও সত্যই পাঠক আত্মহারা হন। শব্দের ওপর তাঁর আধিপত্য, বর্ণনার অফুরান শক্তি, প্রকৃতির অপূর্ব বর্ণনা করার ক্ষমতা তাঁর মতো আর কারো নেই। বাণভট্টকে অনুসরণ করে পরবর্তীকালে অনেক গ্রন্থ রচিত হয়েছে, যেমন বাণভট্টের রচনার অনুসরণে শ্বেতাম্বর, জৈন, ধনপাল, ধারারাজ, বাক্পতির পৃষ্ঠপোষকতায় কোট তিলক মঞ্জরি আনকোট কাব্য প্রণয়ন করেন। তিলক মঞ্জরি ও সমর কেতুর প্রণয় কাহিনী এই কাব্যের বিষয়বস্তু এবং এখানে কাদম্বরীর চিত্রই প্রধান। কয়েকটি শ্লোকে ধনপাল পরমার বংশীয় রাজগণের এবং বাণভট্ট ভবভূতি, রাজশেখর, রুদ্র, মহেন্দ্র প্রভৃতি কবিগণের নাম উল্লেখ করেছেন। বাণভট্ট স্বকীয় প্রতিভায় সংস্কৃত সাহিত্যে উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছেন। অনুশীলনী দণ্ডী ও বাণভট্ট। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। 1 প্রশ্ন 1 দশকুমার চরিত ও অবন্তী সুন্দরী কথা সাহিত্য দুটি কার রচনা? 2 দণ্ডী রচিত সাহিত্যগুলির নাম লেখো। 3 সংক্ষেপে কাব্যাদর্শ সম্পর্কে লেখো। 4 বাণভট্টের পিতা মাতার নাম লেখো। পৃষ্ঠা 135। প্রশ্ন 5 হর্ষচরিত কার লেখা? সাহিত্যটি কোন শ্রেণীর? 6 শুকপাখি ও রাজা শূদ্রক পূর্বজন্মে কি ছিলেন? 7 কাদম্বরী কোন শ্রেণীর সাহিত্য? এর লেখক কে? 8 হর্ষচরিত সম্পর্কে সংক্ষেপে লেখো। 9 গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত? উদাহরণ দাও। 10 রাজ্যশ্রীর পিতামাতার নাম লেখো। তার পতি কে ছিলেন? 11 গদ্যকাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী কি বলেছেন? 12 দশকুমার চরিত সম্পর্কে সংক্ষেপে লেখো। 13 দশকুমার চরিত কয়টি ভাগে বিভক্ত? 14 দণ্ডীর পিতামাতার নাম লেখো। 15 চন্দ্রাপীড় ও বৈশম্পায়নের পরিচয় দাও। 16 কাদম্বরীর বিভাগগুলি কি কি? বাণভট্ট কোন বিভাগের রচয়িতা? রচনাধর্মী প্রশ্ন, মান 4। 1 কোট দণ্ডীন পদলালিত্যম আনকোট ব্যাখ্যা করো। 2 বাণভট্টের সাহিত্যকৃতির পরিচয় দাও। 3 কাদম্বরীর বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 4 দশকুমার চরিত সম্পর্কে যা জানো লেখো। 5 গদ্যকাব্য রচনায় দণ্ডীর স্থান নির্ণয় করো। 6 বাণভট্টের রচনাশৈলী সম্পর্কে লেখো।